শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয় অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবেও তিনি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সঠিকভাবে হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে সচিবালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। কয়েকদিন আগে আমি বসছি বাজেটের সাথে কি কি করা যায় করে আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না, করবো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় তাদের ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিটা বন্ধ ছিল সেখানকার সেবাদান কার্যক্রম। এরপর রোববার রাতে জরুরি বিভাগে সেবাদান কার্যক্রম চালু হলেও বন্ধ ছিল বহির্বিভাগ। এবার বহির্বিভাগেও সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগ চালু থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র, নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার আব্দুল আহাদ। বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন, হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়া সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এবং সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি থাকবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন নিশ্চিত করেছে। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। সরকার পতনের পরে সহিংসতায় 760 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও। আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক 2 আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। 18 জন মন্ত্রী প্রতিমন্ত্রী ছাড়াও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল, AKM সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া গণমাধ্যমকে বলেছেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন। পিরোজপুর 2 আসন থেকে 6 বারের নির্বাচিত সংসদ সদস্য তিনি। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার পিতা হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধে মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হল হাজী সেলিম, 25 নম্বর এজাহার নামী আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কীভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক। সোমবার এক প্রজ্ঞাপনে এ নিবন্ধন দেওয়া হয়। এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার 1972-এর বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নং 51। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত 28 আগস্ট 7 দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বারবার নির্যাতিত নুরুল হক নূর আবেদন করেও নিবন্ধন পাননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে বিএনপি। চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে। এস আলমের গাড়ি ব্যবহারকে অনিচ্ছাকৃত ভুল দাবি করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন সদস্য সালাউদ্দিন আহমেদ। মাহবুব সৈকতের রিপোর্ট। এক দশক পর গেল বুধবার নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়ায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেতাকর্মীদের সাথে নিয়ে তাকে বরণ করতে আসা যে গাড়িতে করে তিনি বিমানবন্দর থেকে নিজ এলাকায় গিয়েছিলেন, সেই জিপটি বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলমের বলে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গাড়ির প্রকৃত মালিক কে তা তিনি জানতেন না জানিয়ে ঘটনাটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। খুন এবং গুমের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না বলেও অন্য এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। যারা গুম, খুন, অপহরণের সাথে জড়িত ছিল
যারা আয়নাগরের সাথে জড়িত ছিল, যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করেছে তাদের মুখোশ উন্মোচন করি। তাদের কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছে, কিন্তু আমি যতটুকু এখনও পর্যন্ত, আপনারা আমার চাইতে ভালো জানেন, তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না। এদিকে বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলমের গাড়ি ব্যবহারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। অন্যদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিনের মতো বানভাসী মানুষের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এক কর্মসূচিতে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃত্ববাদের অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন, নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এইটা এই দেশের মানুষ ব্যর্থ করে দিবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত প্রায় 11 লাখ মানুষ। পানি নেমে যাওয়ার পর এখন বিপর্যস্ত জীবনের মুখোমুখি জেলার একটা বড় অংশ। আকস্মিক এই বন্যায় অধিকাংশেরই ধ্বংস হয়েছে গৃহস্থালী সহ সবকিছু। ধ্বংসস্তূপ অতিক্রম করে সামনে দাঁড়ানোর চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। এক সপ্তাহ পর কমেছে ফেনীতে আকস্মিক বন্যার পানি। অতিরিক্ত পানি নেমে যাওয়ার পর ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবুও এখনো যেন দগদগে ঘায়ের মতো মনে পড়ছে আকস্মিকভাবে পানি আসার কথা। ৬৭ বছরে আমি এটা আর দেখি না। এখন দেখলাম আমার ঘর বাড়ি সবগুলি গেছে, ঘর বাড়ি তো সব গেছে। আমরা ঘরে ঢুকতে পারি নাই, এক কাপড়ে বাইরে গেছি আশ্রয় কেন্দ্র। এখন পরে 5 দিন পরে আসি, দেখি আমাদের বাড়ি সবগুলা মাটিতে মিশে গেছে। এবারের বন্যায় জেলায় 6টি উপজেলার রোপা, আমন, সবজি ক্ষেত, বীজতলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ঘরের চালা পর্যন্ত পানি ওঠায় ধ্বংস হয়েছে গৃহস্থালী সকল কিছু। ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। আমাদের কিছু নেই, আমার যে ঘর এটা তুলবো এই ক্ষমতা আমার নাই। আমি একলা কিছু বাইর করতে পারি নাই, তো পার্শ্ববর্তী ওইখানে বিল্ডিং এ যাইয়া আসিলাম। ঘর যে করতে পারবো আমার সাধ্য নাই। গ্রামীণ সড়ক, পাকা রাস্তা সবই বিধ্বস্ত হয়েছে। কারো সহযোগিতা ছাড়া চলাচল করাই কঠিন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষের জন্য। আমার কিছুই বাইর করতে পারি না, আমরা একদম নিরহ হয়ে ঘর পড়ে গেছে। পিছনের সাইড পড়ে যাওয়ার পরে সবাইকে নিয়ে কোনো রকম ঘর থেকে বাইরেছি। আমি সহ প্রায় 10 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সরকার। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কোন এলাকায় কি ধরনের সংস্কার প্রয়োজন বা কি ধরনের সহায়তা প্রয়োজন, সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে আমরা সেই প্রক্রিয়াটা অতি শীঘ্রই শুরু করব। চলতি বছরের 2 জুলাই টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফা বন্যায় আক্রান্ত হয়। আগস্ট মাসের 20 তারিখে তৃতীয় দফা ভয়াবহ বন্যার কবলিত হয় ফেনীর সব উপজেলা সহ দেশের 11টি জেলা। ইলিয়াস কমল, মাই টিভি। চলতি সেপ্টেম্বর মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে এর মধ্যেও 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়। উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয়। এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম। আর অতি ভারী বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে গত 20 অগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের 11 জেলায় বন্যা দেখা দেয়। এই অবস্থার মধ্যেই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দেশে এ মাসে বজ্র ঝড়, মৃদু তাপপ্রবাহ এবং দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। 2 সপ্তাহ আগে নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ। সোমবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাক হাই কমিশনার। সাক্ষাতে 2 দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন,
ভিসা প্রাপ্তি সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাজধানীর দ্রুতগতির বিদ্যুৎ চালিত গণপরিবহন মেট্রো রেল শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন চলাচল করে আসছিল। তবে এবার থেকে শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেয়া যায় সে লক্ষ্যে কাজ করছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানিয়েছেন, উপদেষ্টার নির্দেশনাক্রমে শুক্রবারের ডিউটি রোস্টার তৈরি, অন্যান্য প্রস্তুতি চলছে। যে কোনো দিন ঘোষণা আসবে কবে থেকে চলবে সে বিষয়ে। তবে শুক্রবার সকালে যাত্রী কম থাকায় প্রাথমিকভাবে দুপুর থেকে রাত পর্যন্ত চলবে মেট্রো রেল। সরকারি সকল কর্মচারীকে সম্পদের হিসেব বিবরণী জমা দিতেই হবে জানিয়ে না দিলে খবর আছে বলে হুঁশিয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, সম্পদের হিসেব কিভাবে জমা দিতে হবে সেজন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমনে এটাই প্রথম মেসেজ বলেও জানান সচিব। গতকাল এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সকল না, এখানে বলা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, যাদের ট্যাক্সেবল ইনকাম স্যালারির একটা লেভেল এবং বছরে কত টাকা ইনকাম তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয়। ইটিন সকলে করেন ব্যবসা কারণে, ইটস লাইক ট্রেড লাইসেন্স, কিন্তু সকলের 10B দিতে হয় না, এটার সংখ্যা খুবই কম। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনার দাখিল করতে হবে। ইটস এ মেসেজ। প্রতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 12 কেজি সিলিন্ডারের দাম 44 টাকা বাড়িয়ে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। আগস্ট মাসে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1377 টাকা, তার আগের মাসে ছিল 1366 টাকা। ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 118 টাকা 44 পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্ববাসী গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, সামনের দিনে দেশকে এগিয়ে নিতে ভারতের সাথে সম্পর্কের ফারাক করে যেমন লাভ হবে না, তেমনি পাকিস্তানের সাথে শত্রুতা করেও ফায়দা নেই ঢাকার। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে অফিসিয়ালি এখনও আলোচনা হয়নি, ঢাকা দিল্লির তাও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত আমেনা হেরের রিপোর্টে। গেল 15 বছর বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল সবচেয়ে নিবিড়। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তন হয় পটভূমি, দূরত্ব বাড়ে এতদিনের পরম মিত্র ভারতের সাথে। সম্পর্কের দূরত্ব বাড়লেও দুদেশের ভৌগোলিক অবস্থানের কারণে শত্রু হবার সুযোগ নেই। তবে লক্ষ্য করা যায়, দুদেশের আমদানি রপ্তানিতে কিছুটা হলেও প্রভাব পড়েছে। কিন্তু এ ঘটনাকে স্বাভাবিক হিসেবেই যে দেখছে ঢাকা, তা প্রকাশ পায় পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে। এই জন্য ভারত থেকে আনা হচ্ছে না, ভারতে যদি দাম বেড়ে থাকে, ভারত যদি এক্সপোর্ট করতে না চায়, অনেক কিছু থাকতে পারে এর মধ্যে। তবে একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো গত 30 বছরে মাথাপিছু পেঁয়াজের কনজাম্পশন বেড়েছে দ্বিগুণ। আজকে আমি বা আপনি যে পরিমাণ পেঁয়াজ খাই, এভারেজে 30 বছর আগে অর্ধেক খেতাম। আমাদের আসলে পেঁয়াজ কোনো দেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই, যদি আমরা একটু সাশ্রয়ী হই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত করে ফায়দা নেই। তবে ভারতের মিডিয়াতে বাংলাদেশ নিয়ে প্রকাশিত খবর বিশ্ববাসী ভালোভাবে নেয়নি। ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল, সেটা বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে, তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। পশ্চিমাদের সাথে সম্পর্কের উন্নয়নে খুব বেশি বেগ পোহাতে হবে না উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বিদেশিদের সাথে সম্পর্ক টানাপোড়েনের ক্ষেত্রে আগের সরকার খুব বেশি ক্ষত করতে পারেনি। পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল, এটা স্বীকার করে নেওয়া ভালো। এবং যেসব পয়েন্টে, যেসব ইস্যুতে এই টানাপোড়েনটা চলছিল, সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে বা এই যে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে, তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ। কাজেই এখানে আমি কোনো কনফ্লিক্টের সুযোগ দেখি না, এবং এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথা না যেটাকে মেরামত করতে হবে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে একটি ছোট প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাবেন বলে নিশ্চিত করেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা ছোট ডেলিগেশন হবে, খুব বড় ডেলিগেশন হবে না। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দেখুন, এই ছিল এখনকার মতো। আপনার সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।